আজ থেকে কিছু বছর আগের ঘটনা যখন আমার ৭ বছর বয়স ছিল বাড়িতে আমার মা এবং আমি ছাড়া দাদু দিদা থাকত বাবা কাজের জন্য বাইরে থাকত ৫ দিন পর একবার বাড়িতে আসত মায়ের বয়স ছিল ৩-৭ বছর নাম কামিনী অনেক কম বয়সে মা আমাকে জন্ম দিয়েছিল আমি ছোট থেকে ওসব ব্যাপারে সবকিছু জানতাম ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে অনেকবার বাবা মায়ের দেখেছি কাজের সময় বাবা মাকে সম্পূর্ণ দিত ফলে মায়ের সুখের প্রতিটি কোণা আমি দেখে নিয়েছি আমার মা দেখতে ছিল নায়িকা দীপিকার মতো সুন্দর আমার মায়ের প্রতিটা সৌন্দর্য দেখে যে কোনো মানুষের ইচ্ছে হবে গ্রামের মেয়েদের বেশিরভাগই ভেতর কালো হয় কিন্তু মায়ের ছিল একবারে সাদা গোলাপি এবং পুরো পরিষ্কার এখন তো আর বাড়ি এসে বাবা মাকে দেই না বাড়ি এসে একদিনের জন্য থেকে পরের দিনই চলে যায় ফলে মায়ের ইচ্ছা দিন দিন বাড়তে থাকে আর এদিকে মাকে সেবা করার জন্য আমার মন অস্থির হয়ে উঠতে থাকে বাড়িতে মা বেশিরভাগ শাড়ি পরেই থাকতো আমার এমন গল্প পড়তে খুব ভালো লাগে অনেকবার গল্প পড়ে মাকে স্বপ্নে দেখেছি মায়ের কথা ভেবে দিন কাটতে থাকে হঠাৎ একদিন মায়ের পেটের যন্ত্রণা শুরু হলো এবং মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে ধরা পড়ল যে মায়ের ঠিক ওইখানে একটা সিস্ট হয়েছে অপারেশন করাতে হবে এটা শুনে আমার খুব দুঃখ হয়েছিল ভেবে নিয়েছিলাম যে মাকে সেবা করার আশা আমার আর পূরণ হবে না বাবা ভালো গাইনোকোলজিস্ট এর সাথে আলোচনা করে মাকে অপারেশনের জন্য ভর্তি করল অপারেশন করতে যেতে মায়ের ওখানে কিছু অংশ কেটে বাদ দিতে হলো যার ফলে মা আর কোনোদিনও সন্তানের জন্ম দিতে পারবে না এটা শুনে বাবা একটু দুঃখ পেলেও এটাই সত্যটাকে মেনে নিতে হলো মা কিছুটা সুস্থ হয়ে যেতেই মাকে বাড়িতে নিয়ে চলে আসা হলো বাড়িতে এসে মা অল টাইম রেস্টেই থাকত এবং মায়ের সুস্থ হতে হতে প্রায় একটা বছর কেটে গেলে দিকে আমার মন থেকে মাকে সেবা করার ইচ্ছা সম্পূর্ণ চলে গেছে আর মাকে নিয়ে কিছু ভাবিই না আমার বয়স ১-৮ হয়ে গেছে কলেজে উঠেছি অনেক গার্লফ্রেন্ড জুটেছে তাদের অনেকের সাথে অনেক কিছুই করেছি এখন ২০২৫ সাল মা এখন পুরো সুস্থ হয়ে গেছে মা গ্রাউন্ড ফ্লোরে রুমে থাকে আর আমি ফার্স্ট ফ্লোরে একটা রুমে থাকি অপারেশনের পর থেকে মা বাড়িতে নাইটি পরে থাকত সবসময় এখন মায়ের সাথে বাড়িতে খুব নর্মাল ভাবে থাকি নর্মাল ভাবে কথা বলি এবং মায়ের দিকে কোনো খারাপ নজরে তাকাই না এইভাবে কিছু সপ্তাহ কাটতে থাকে হঠাৎ একদিন রাত ১২টায় ছা করার জন্য নিচে আসি আমাদের বাড়িতে একটাই বাথরুম ছিল যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল নিচে এসে দেখি মায়ের রুমে এখনও লাইট জ্বলছে আমি হয়তো ভাবলাম মায়ের কিছু শরীর খারাপ করেছে তাই এখনও জেগে আছে তাই দরজায় টোকা দিলাম কিন্তু মায়ের কোনো সাড়া পেলাম না তারপর আমি জানলার কাছে আসলাম জানালায় একটা ছোট ফাঁক আছে জানলার ফাঁকে চোখ রাখতে আমার গা কাটা দিয়ে উঠল আমার মা বিছানার উপর সম্পূর্ণ হয়ে বসে আছে কানে হেডফোন মোবাইলে কি দেখছে এক হাত দিয়ে মালিশ করছে আর এক হাত দিয়ে একটা শেষা ভেতরে খাচ্ছে গ্রীষ্মকাল হওয়ায় রুমেতে ফ্যান চলছিল এবং কানে হেডফোন থাকায় আমি বাইরে থেকে ডাকতেও মা শুনতে পাইনি অপারেশনের পর মায়ের কেমন জেন এক সাইড ছোট হয়ে গেছে অপারেশনের কাটা দাগ দেখা যাচ্ছে আর তার পাশে কেমন জেন জঙ্গলের মতো মনে হচ্ছে হয়তো বাবা এখন আর মায়ের সেবা করে না তাই যত্ন নেওয়া হয়নি মাকে এই অবস্থায় দেখে আমার ইচ্ছা অনেক দিন পর আবার জেগে উঠল তারপর আমি সোজা টসলেটে চলে গেলাম টর্চলেটে গিয়ে মায়ের কথা ভেবে মনের ইচ্ছাগুলো পূরণ করলাম অনেক দিন পর মাকে ভেবে হাত শান্তি পেলাম শরীরটা খুব ক্লান্ত লাগছিল তাই আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারলাম না পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে গত রাতের ঘটনার কথা মনে পড়তে গা কাটা দিয়ে উঠল বারবার মায়ের সম্পূর্ণ অবস্থা চোখের সামনে ভেসে উঠতে লাগল কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে বিছানা থেকে উঠে পড়লাম বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম তারপর মায়ের দিকে চোখ গেল দেখলাম মা রুম থেকে বের হলো মা আমাকে বলল মা কিরে বাবু ব্রেকফাস্ট হয়ে গেছে হ্যাঁ মা হয়ে গেছে তুমিও তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে খেয়ে নাও আচ্ছা ঠিক আছে মা পরনে একটা নাইটি পরেছিল কিন্তু আমার চোখ যেন অন্য কিছু দেখতে পাচ্ছিল তারপর আমি কাউকে কিছু না বলে আমার রুমে চলে গেলাম দিদা রান্না করে খাওয়ার রেডি করে দিতে খেয়ে দে আমি কলেজের জন্য বেরিয়ে গেলাম আমি কলেজে গিয়েছি কিন্তু মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে কিভাবে মাকে সেবা করা যায় কলেজে ব্রেক টাইমে ইন্টারনেট খুলে অনেক মা ও ছেলের গল্প এবং আইডিয়া পড়তে লাগলাম হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো মা তো এখন উপসী বাবা মায়ের মধ্যে এখন কিছু হয় না তাই মা সেবা নেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে তাই তো সেদিন কষ্ট করে একা একা শেষা খাচ্ছিল এখন আমার কাজ হলো ছেলে মায়ের সেবা করতে পারে সেটা মাকে যা হোক করে জানাতে হবে তাই আমি একটা প্ল্যান করলাম প্ল্যানটা হলো মায়ের ফোনটা নিয়ে ইউটিউবে মা ও ছেলের গল্প লিখে সার্চ করে ভিডিও দেখবে এবং পরে যখন মা ইউটিউব খুলবে ওই ভিডিওগুলো দেখতে পাবে এসব আরও অনেক কথা চিন্তা করতে করতে কথা দিয়ে কলেজ শেষ হয়ে গেল কলেজ থেকে বাড়ি ফিরে দেখি মা বারান্দায় চেয়ারে বসে বসে ফল খাচ্ছে আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে এলাম এবং দিদা খেতে দিল খেতে খেতে মায়ের সাথে করছিলাম আর বারবার আমার চোখগুলো যাচ্ছিল মায়ের ওইদিকে মা নাইটি পড়েছিল খাওয়া শেষ করে আমি ওখান থেকে চলে আসলাম এবং মায়ের রুমে লুকিয়ে লুকিয়ে ঢুকে মায়ের ফোনটা নিয়ে প্ল্যান মতো
ইউটিউবে সার্চ করলাম, তারপর ফোনটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আমার রুমে চলে এলাম। ধীরে ধীরে আমার মধ্যে আনন্দ বাড়তে থাকল, কখন মা ওইগুলো দেখবে এবং কখন ফলাফল পাবে সেই আশায় বসেছিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম ওই দিন আর রাতের বেলা উঠিনি একবারে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখলাম মা আমার আগেই উঠে রেডি হয়ে পড়েছে। মাকে দেখে একবারে নর্মাল মনে হচ্ছিল, আমার মনটা একটু উদাস হয়ে পড়েছিল। মনে মনে ভাবলাম আমার প্ল্যান কাজ করল না। মা আমাকে দুজনে বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। কাছেই একটা বাস স্টপেজ থেকে বাস ধরার জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর বাস আসলো, আমরা বাসে উঠলাম। বাসে প্রচণ্ড ভিড়, বসার জায়গা তো নেই, ঠিকভাবে দাঁড়ানোই যাচ্ছে না। মাকে দেখলাম অনেকেই ঘিরে রেখেছে, মা বেশ অস্বস্তিতে পড়ে গেছে। অবস্থা ব্যক্তিক দেখে আমি ঠুলে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপরে এক হাত দিয়ে যতটা সম্ভব মাকে সামনের দিকে থেকে ঠেলা দিয়ে আমার দিকে আনার চেষ্টা করলাম। মা দেখল আমি ঢালের মতো দাঁড়িয়ে আছি। মা বলল, উফ বাবু তুই ছিলি কই? মা, চিন্তা নেই আমি আছি। কিছুক্ষণ পর একটা সিট খালি হতে মাকে বললাম সেখানে বসতে। মা বলল, না আমার ছেলে দাঁড়িয়ে থাকবে, আমি বসবো। তা হবে না বাবু, তুই বস, আমি তোর কোলে বসি। যেহেতু আমরা মা ছেলে তাই কেউ আপত্তিও করল না। আমি সিটে বসে পড়লাম, মা আমার কোলে বসে পড়ল। আমি হাত রাখার পাচ্ছিলাম না, তাই মা বলল, বাবু হাত আমার সামনে রাখ। আমরা শহরে পৌঁছে গেলাম, একটা বড় শপিং মলে ঢুকলাম। মাকে দারুণ সুন্দর লাগছে দেখতে। আমরা প্রথমে একটা লেডিস কর্নারে ঢুকলাম। দোকানের নারী সেলসম্যান দেখেই এগিয়ে এলো, বলল, স্যার কি চাই বলুন, এখানে সব রকমের জিনিস পাবেন বৌদির জন্যে। আর বৌদি যা সুন্দরী সবকিছুতেই মানিয়ে যাবে। বুঝলাম আমাদের মা ছেলেকে স্বামী স্ত্রী ভেবেছে। মার দিকে তাকাতে দেখলাম মা লজ্জায় লাল হয়ে গেছে। আমি বললাম, আচ্ছা কিছু লেটেস্ট পোশাক দেখান তো। তখন সেলসম্যান কিছু ওই পোশাক আনলো যেগুলো আসলে কিসের জন্য পরে আমি নিজেও বুঝি না। আমি বললাম, দিয়ে দিন এবার। মা বলল, খোকা কিছু গয়না পছন্দ হয়েছে কিনবো? মায়ের জন্য কিছু গয়না নিলাম আমি। এরপর মায়ের জন্য কোমরের বিছা, গলার হার, হাতের বালা কিনলাম। এরপর সব কেনাকাটা শেষে বাবার ডেবিট কার্ড থেকে পেমেন্ট করলাম। আমরা যখন ফিরো তখন সেই সেলসম্যান বলল, স্যার বৌদির জন্য যা যা নিলেন সব ট্রাই করে দেখবেন, কোনো সমস্যা হলে একদিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার জন্য প্রস্তুত নিলাম। তখন প্রায় রাত ৯টা বেজে গেছে। আমাদের বাড়িটা ছিল গ্রাম এলাকায়, তাই শহর থেকে গ্রামে যাওয়ার প্রায় সব বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তাই আমরা ঠিক করলাম আজকের রাতটা এই শহরের একটা হোটেলে রুম বুক করে থেকে যাব। তাই বাড়িতে দিদাকে ফোন করে জানিয়ে দিলাম আমরা আজকে ফিরব না। কাছের একটা সস্তা হোটেলে একটা রুম ভাড়া নিলাম। রুমে ঢুকে আমি পোশাক চেঞ্জ করে নিলাম। আমি দুজনের জন্য রাতের খাবার অর্ডার করে দিলাম। সারাদিন ঘুরে টুরে মা খুব টায়ার্ড ছিল, তাই আজকে বলে দিল আজকে আর কিছু হবে না। তাই রাতের খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লাম। মা, তোমাকে সেদিন বলেছিলাম যে তোমার কিছু পেলে আমি খাবো, তার একটা উপায় আমি খুঁজে পেয়েছি। মামা বল, কি উপায় বল? এই শহরে একটা লেডি গাইনোকোলজিস্ট আছে, আমি উনার সাথে কথা বলেছি এই ব্যাপারে। উনি বলেছেন একটা ইনজেকশন দিতে হবে আর কিছু ওষুধ আছে যাতে ওইগুলো তৈরি হবে। আচ্ছা বাবু, তোর যেটা ইচ্ছা সেটাই হবে। আচ্ছা মা, তাহলে কালকে ওই গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই, কালকে বাড়ি যাওয়ার পথে ওখানে হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথোপকথন শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজনে রেডি হয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে ওই গাইনোকোলজিস্টের চেম্বারের দিকে রওনা হলাম। বেলা ১:০০টা নাগাদ চেম্বারে এসে পৌঁছলাম। রিসেপশনে একটা মহিলা ছিল, মহিলাটা একটা ফর্ম দিল। ফর্মটা আমি ফিল আপ করে দিলাম এবং ফর্মে স্বামীর জায়গায় আমি সই করে দিলাম ফর্মটা সেই মহিলা রিসেপশনিস্টকে দিয়ে বাইরে ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর মায়ের নাম ডাকল, মা ভেতরে গেল এবং সাথে আমি ভেতরে যাব। সেই সময় গাইনোকোলজিস্ট মাকে জিজ্ঞাসা করল, সাথে এটা কি আপনার হাজব্যান্ড? মা কিছুটা লজ্জা পেয়ে মুছিয়ে হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল। গাইনোকোলজিস্ট আমাকে ভেতরে আসার জন্য অনুমতি দিল। গাইনোকোলজিস্ট মাকে বেডেতে শুয়ে পড়ার জন্য বলল এবং আমাকে পাশে একটা চেয়ারে বসতে বলল। গাইনোকোলজিস্ট আমার হাতে একটা লোশন দিল এবং মায়ের ওখানে মালিশ করতে বলল যাতে খুব সহজে বোঝা যায় এবং ইনজেকশন দিতে সুবিধা হয়। কিছুক্ষণ পর গাইনোকোলজিস্ট ডক্টর একটা ইনজেকশন আনল আর মায়ের ওখানে গেঁথে দিল। মা তো ভয়ে চোখ বন্ধ করেছিল। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে মাকে উঠে নিতে বলল। তারপর গাইনোকোলজিস্ট আমাকে ডেকে বলল, চিন্তার কোনো কারণ নেই, ২-৪ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। একটা ওষুধ লিখে দিচ্ছি, যখনই প্রয়োজন হবে তার আগে ওষুধটা খাইয়ে দেবেন। তারপর ওখান থেকে মাকে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। দিদা আমাদের জন্য খাবার বানিয়ে রেখেছিল। বাড়িতে ফিরে স্নান টান করে মা আর আমি খেতে বসলাম। দিদা দাদু আমাদের দিকে খেতে দিয়ে স্নান করতে গেছে বাড়িতে। এখন আমি আর মা টেবিলে বসে খাচ্ছি। আমি মায়ের চেয়ার ঘেঁষে বসি। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে এলাম। কিছুক্ষণ পর মাও আমার রুমে চলে এলো। আচ্ছা আমি কি তোমার নাম ধরে তোমাকে ডাকতে পারি? হ্যাঁ বাবু, তুই আমার নাম ধরে ডাক, আমি তোকে স্বামী মনে করে
উত্তর দেব প্রায় 1 ঘণ্টা মায়ের অনেক সেবা যত্ন করলাম মায়ের সেবা করে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি মায়ের ডাকে ঘুম ভাঙল ঘুম ভাঙতে ঘড়িতে দেখি সন্ধে 6টা বেজে গেছে দেখি মা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে সম্পূর্ণ হয়ে আছি আমি বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম আমি আমার রুমে এলাম দেখি মা বিছানায় বসে আছি মা আমাকে দেখতে পেয়ে বলল স্বামী আমাকে কেমন লাগছে তার মুখের স্বামী ডাকটা শুনে খুব লজ্জা পেলাম আমি কিছু বললাম না চুপ করে থাকলাম কামিনী উঠে এসে আমাকে ধরে বলল দুপুরে তো মায়ের খুব সেবা করলে আর এখন মায়ের কাছে লজ্জা পেলে হয় ইস্কি যে বলো না মা আমি তো ঠিকই বলছি বাবা আর কিছু সময় ওয়েট করো আরও কিছু খেতে পারবে আজকের রাত্রে আর সেবা করা লাগবে না কালকে আশা করি সামনে এসে যাবে তারপর আমি তোমাকে খাওয়াবো আর তুমি আমার সেবা করবে আচ্ছা ঠিক আছে তারপর মা নিচে রান্নাঘরে চলে গেল আর আমি আমার রুমে বসে ফোন ঘাঁটছিলাম রাতে খাওয়ার তৈরি হয়ে যেতে খেয়ে আমার রুমে এসে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি কালকে মায়ের পুরোপুরি সুস্থ হবে কালকে খেতে পারবো খুব আনন্দ হচ্ছিল মনে মনে এইসব কথা মাথায় চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি মাও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছিল ওই রাতে আর কিছু হয়নি।